তিনটে দেখা যাচ্ছে, একজন একটু রেসপন্ড করেন। জি স্যার, দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরে নেন আপনাদেরকে হচ্ছে ভ্যালুস গুলো দেওয়া, আর এই ট্রিটা হচ্ছে দাও, মানে ট্রিটা আপনারা এঁকে নিচ্ছেন। আপনাদের যদি বলে draw the annotated first tree, আপনারা হচ্ছে এই ট্রিটা এঁকে নিবেন। দেন হচ্ছে এফ টি ই ওদের সবার ভ্যালু আমরা আপডেট করবো। আপনাদের কিন্তু ট্রি বেসিক্যালি হচ্ছে দুইটা শেখানো, মানে তিনটা শেখানো হয়েছে। একটা হচ্ছে সিনট্যাক্স ট্রি, জাস্ট ট্রিটা আঁকবো, কোনো ভ্যালু দেওয়া লাগবে না। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি, যেটা হচ্ছে রুল পড়ে পড়ে আমরা ট্রি বানাইতাম। আর একটা হচ্ছে অ্যানোটেটেড পার্স ট্রি। অ্যানোটেটেড পার্স ট্রির মধ্যে আমরা হচ্ছে পোস্ট অর্ডার ট্রাভার্সাল চালাবো। তো পোস্ট অর্ডার ট্রাভার্সাল মানে আগে লেফটে, দেন রাইট, দেন হচ্ছে রুট, এইভাবে ফ্লো করবো। তো এইখান থেকে শুরু করি, এফ কে ডিরাইভ করে নাম পাচ্ছি। এফ কে ডিরাইভ করে যদি নাম পাই, এটা কিন্তু আবার সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন। কেন ট্রান্সলেশন? আমি গ্রামারের সাথে রুলস দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আপনাদের এক্সামে যদি আসেন বলে সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন মানে এস ডি ডি, আর যদি বলে সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন, দুইটাই ডিফারেন্সিয়েট করো, তখন কিন্তু বলে নিতে হবে সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশনের প্রোডাকশন আর গ্রামার হচ্ছে কি বলি, প্রোডাকশন আর সেমান্টিক রুলস সেপারেট থাকে। আর ট্রান্সলেশনে প্রোডাকশনের রুলস এন্ড সেমান্টিক রুলস সব একসাথে মিক্স করা থাকে। আচ্ছা, আপনাদের যদি কোনো পয়েন্টে কনফিউশন হয় ইমিডিয়েটলি একটু পজ করে দিবেন এন্ড আমাকে আস্ক করবেন কোথায় বুঝতেছেন না। তো এইটা দেখি, এইখানে এফ কে ডিরাইভ করে যদি নাম পাই, আমরা বলি যে এফ এর ভ্যালু সেট করবো নামের লেক্সিক্যাল ভ্যালু। নামের ভ্যালু এখানে 2, এফ এর ভ্যালু হচ্ছে আমি এখানে 2 দিয়ে দিচ্ছি। তারপর এখানে টি আছে, টি এর জন্য আমি হচ্ছে এটা করতেছি টি ডট ভ্যাল ইকুয়ালস টু এফ ডট ভ্যাল। এটা বলছে টি এর যেই ভ্যালুই হোক, এটা এফ এর ভ্যালু থেকে অ্যাসাইন করে দাও, এই ভ্যালু ইকুয়ালস টু 2। তারপর এখানে আবার আরেকটা নোড ই আছে, ই এর চাইল্ড হচ্ছে টি, সেটা আমরা এখান থেকে দেখতেছি। ওর আর কোনো চাইল্ড নাই, তো আমি হচ্ছে ওর ভ্যালুটা আপডেট করে দিচ্ছি। এইখানে দেখেন প্লাস আছে, প্লাসের কোনো চাইল্ড নাই, বাট প্লাসের পরে কোনো রুলও নাই। তো আমরা প্লাসের পর কোনো রুল না থাকায় আমরা হচ্ছে পরের নোডে চলে যাচ্ছি। পরের নোড হচ্ছে টি, টি এর দেখেন তিনটা চাইল্ড আছে, তো আমরা লেফট মোস্টকে সবার আগে পিক করব। তো এই টিটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আবার এই এফ এ যাব, এই এফ এ গিয়ে আবার দেখি যে ওরও চাইল্ড আছে, তো ওর চাইল্ডে গেলাম। দেন হচ্ছে এই রুল এক্সিকিউট করব, এফ এর ভ্যালু হবে ওর চাইল্ডের ভ্যালু যেটি 3। এবার টি এর চাইল্ড আবার এফ আছে, এই টি এর ভ্যালু আমরা সেট করব হচ্ছে ওর চাইল্ডের ভ্যালু অ্যাকর্ডিং টু দিস রুল। তো এটা কি হচ্ছে। তারপর দেখেন টি এর একটা চাইল্ড হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন, বাট এই মাল্টিপ্লিকেশন সাইনের পর কোনো রুল নাই। তারপর আছে হচ্ছে একটা এফ নোড, এই এফ নোডটা, এই এফ নোডের আবার চাইল্ড আছে, তো আমরা এই রুলে চলে যাব। এই রুল বলে এফ এর ভ্যালু হবে 5। তারপর দেখেন টি পড়া হয়ে গেছে, মাল্টিপ্লাই সাইন পড়া হয়ে গেছে, এফ পড়া হয়ে গেছে, এই টি পড়া হয়েছে, মাল্টিপ্লাই সাইন নেন, এফ ডান। এরপর একটা রুল লেখা আছে, আমি টি এর ভ্যালু আপডেট করে দিব টি ওয়ান এর ভ্যালু মাল্টিপ্লাই এফ এর ভ্যালু। টি ওয়ান হচ্ছে এই টিটা, তো আমাদের কেসে এই টিটা যেটার ভ্যালু হচ্ছে 3, 3 মাল্টিপ্লাই এফ এর ভ্যালু 5, তো এটা হচ্ছে 15 হবে। তারপর ই প্লাসটা যে আছে, এই ই প্লাস টি পুরোটা পড়া ডান। তো ই ওয়ান প্লাস টির জন্য ই ডট ভ্যাল ইকুয়ালস টু ই ওয়ান ডট ভ্যাল প্লাস টি ডট ভ্যাল। ই ওয়ান হচ্ছে এই ই, প্লাস হচ্ছে এইটা, আর টি হচ্ছে এটা।
তো বেসিক্যালি এই ই এর যে ভ্যালুটা সেইটা এখানে আপডেট হয়ে হবে 2 প্লাস 15, যেটা হয় হচ্ছে অ্যাকর্ডিং টু দিস 17। এইটা হচ্ছে আমার অ্যানোটেটেড পার্স ট্রি। সিম্পলি একটা পার্স ট্রি বা সিনট্যাক্স ট্রি থাকবে, ওইখানে ভ্যালুগুলো আমি সেট করে রাখবো। আচ্ছা, এই অ্যানোটেটেড পার্স ট্রিতে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, ধরে নিচ্ছি নাই। সো নেক্সট টপিকে আমরা যেটা যাব সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি গ্রাফ। এই অ্যানোটেটেড পার্স ট্রিটাকে আমরা হচ্ছে ডিপেন্ডেন্সি গ্রাফ বানাবো। ডিপেন্ডেন্সি গ্রাফ বেসিক্যালি আমাকে বলতেছে হচ্ছে প্রত্যেকটা নোড কার থেকে ভ্যালু পাইতেছে। তো এই এফ এরটা দেখি, এই এফ ওর ভ্যালু পেয়েছে নাম থেকে, তো আমার নামটা থেকে একটা এফ একটা অ্যারো দিয়ে দিত। তারপর আবার টি নোড আছে, ওর ভ্যালু পেয়েছে এফ থেকে, তো এই আর একটা অ্যারো। এই ই আবার এর ভ্যালু পাইছে টি থেকে, তো এইভাবে আর একটা অ্যারো দিচ্ছে। এই সাইডে আবার আসি, নাম থেকে আবার এফ এ ভ্যালু যায়, এফ থেকে টি তে যায়। এই এফ নোডটা ওর ভ্যালু পাচ্ছে নাম নোড থেকে। মানে বেসিক্যালি কোন নোড থেকে কে ভ্যালু পাচ্ছে সেভাবে অ্যারো ডিজাইন করবে। আমি যার থেকে ভ্যালু পাচ্ছি ওর থেকে অ্যারোটা স্টার্ট হবে, শেষ হবে যে ভ্যালুটা পাচ্ছে ওর দিকে। এটা বোঝাচ্ছে যে নাম থেকে আমার এফ নোড ভ্যালু পাচ্ছে, এই অ্যারো বোঝাচ্ছে টি নোডটা আমার এফ নোড থেকে ভ্যালু পাচ্ছে। এই টি নোডে যদি আসি, ওর ভ্যালু পায় এই টি নোড থেকে আর এই এফ নোড থেকে। মাল্টিপ্লাই সাইন থেকেও কিছু পায় না, মাল্টিপ্লাই সাইনে কিন্তু কোনো অ্যাট্রিবিউট নাই, তো ওর থেকে কোনো ভ্যালু পায় না। তারপর এই যে ই নোড আছে, ও এই ই থেকে ভ্যালু পায়, আর এই টি থেকে ভ্যালু পায়। এইটাই হচ্ছে আমার ডিপেন্ডেন্সি গ্রাফ। আচ্ছা, এই হচ্ছে আপনার ডিপেন্ডেন্সি গ্রাফের আইডিয়া। এতটুকুই আমাদের হচ্ছে সিলেবাস মোস্টলি শেষ হয়ে যেত, বাট হচ্ছে আপনাদের আর দুইটা জিনিস মিসিং আছে। সেই দুইটা জিনিস হচ্ছে, আচ্ছা এটা কেউ পারলে একটু রেকর্ড করে নেন, মানে লিখে টিকে নিন। আমাদের নেক্সট যে জিনিসগুলো আমাদের দেখতে হবে সেটা হচ্ছে কম্পাইলারের এরর রিকভারি। কম্পাইলার এরর রিকভারি during syntax analysis। এটাকে যদি বইটা পড়ে ফেলেন দেন আপনার হচ্ছে এই পার্টটা অলরেডি কভার। বেসিক্যালি হচ্ছে এরর রিকভারি কি, আমরা যখন একটা কোড পড়ি বা প্রোগ্রাম কম্পাইল হতে দিই, আমরা হচ্ছে ধরে নেন এক লাইনে এরর পেলাম, এইখানে স্টপ না করে আমরা হচ্ছে পরের লাইনগুলো গিয়ে গিয়ে এরর খুঁজতে পারি। ফর এক্সাম্পল, এটা কিন্তু একটা এরর, আমরা এখানে স্টপ হতে পারি, অথবা আমি পরের লাইনে যেতে পারি। খেয়াল করেন এরর কিন্তু এখানে দুইটা আছে, একটা হচ্ছে int x equals to 3.54 দিয়ে রাখছি, int এর নামে কোনো একটা টাইপের ভ্যারিয়েবলকে আমি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার অ্যাসাইন করতে পারি না, আমার কাছে ইন্টিজার অ্যাসাইন করতে হবে। তারপর if এর এখানে দেখেন একটা সিঙ্গেল ইকুয়ালস দিচ্ছি, সিঙ্গেল ইকুয়ালস কিন্তু অ্যাসাইনমেন্ট বোঝায়। আমার দেওয়ার কথা ছিল x ডাবল ইকুয়ালস 4, আর আমি একটা সিঙ্গেল ইকুয়ালস দিচ্ছি, তো এটাও আরেকটা এরর। এখন কম্পাইলার যখন কম্পাইল করবে, ওর হচ্ছে দুইটা অপশন আছে, আমি যার এতটুক করে এরর বলে দিব আর পরের লাইনে যাব না, অথবা পরের লাইনে এরর গুলো আমি চেক করে জানানোর চেষ্টা করব। তো আমাদের কেসে বেসিক্যালি বইয়ের চারটা টাইপ আছে, আমি হচ্ছে দুইটা টাইপ বলে দিচ্ছি।
First is panic mode. আচ্ছা, প্যানিক মোড রিকভারি কি করে, ও হচ্ছে জাস্ট ডিসকার্ড করে, ওই দা discards already seen states অথবা discards হচ্ছে ফিউচার স্টেট। তো এইটার জন্য একটা লাইন লিখে দিই, আবার বলে নিচ্ছি একটু রিমুভ করার আগে। কম্পাইলার এরর রিকভারিতে কম্পাইলারের এরর দেখে না, আমরা যে কোডে লিখছি, কোডে যতগুলো এরর আছে ও চেষ্টা করবে ততগুলো এরর রিকভার করানো। এইটাই হচ্ছে আইডিয়াটা। এটা দেখ, আমাদের ধরে নেন স্ট্যাকটা যদি আঁকি, স্ট্যাক ইনপুট আর এই হচ্ছে অ্যাকশন, যেটা শিফট বা রিডিউস করা হতে পারে। স্ট্যাকে ধরেন আমি হচ্ছে করলাম ইনিশিয়ালি হচ্ছে while, আর ইনপুটে হচ্ছে এতটুকু আছে। আর এটা কিছু শিফট করলাম, হুম? আচ্ছা, এইখানে যদি আমি আবার শিফট করি, আমার কিন্তু বেসিক্যালি কোডটা রং। হ্যাঁ, ক্লাস্টার রেকর্ড করা হচ্ছে, বাট ক্লাস্টারে স্টিল আমি সাজেস্ট করবো একটু ফোকাস করা, বিকজ রেকর্ডিং দেখে কিন্তু মানে প্রবলেমটা বুঝতে পারবেন, বাট তখন কিন্তু রাগ করার সুযোগ থাকবে না। তো এইখানে আবার আসি, ইফে গেলাম, ইফ এর পর দেখলাম যে এখানে একটা ব্র্যাকেট আছে, এটা শিফট করলে কিন্তু আমি কোডটা সলভ করতে পারবো না। তো আমি ফার্স্ট স্টেটটা দেখি, ডিসকার্ডস অলরেডি সিন স্টেট। তো ইফ যেটা আছে ওকে আমি ডিসকার্ড করে দিলাম, ডিসকার্ড করে দিলে আমি পাচ্ছি while, যতক্ষণ না আমার ভ্যালুস নিতে থাকবে আমি হচ্ছে পপ করতেই থাকবো। তো তারপর দেখেন কোডটা কিন্তু ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যায় কেন? বিকজ আমার এখন এইটা নেই, এই কোডটা কিন্তু কাজ করবে। আচ্ছা, এইটা হচ্ছে ডিসকার্ডিং অলরেডি সিন স্টেট। আরেকটা কেস হতে পারে ডিসকার্ড ফিউচার স্টেট। ফিউচার স্টেটস এর মধ্যে আমি হচ্ছে শিফট করার জায়গায়, আমি যখন দেখতেছি while এর পর if আসবেই না, আমি হচ্ছে এইখানে ডিসকার্ড ফ্রম ইনপুট কল করতে পারি। এটা যদি কল করি, ও কি করবে, ইফটাকে হচ্ছে এখান থেকে রিমুভ করে দিবে, তারপর আবার কোডটা মিলে যাবে। তো প্যানিক মোড রিকভারি হচ্ছে আপনাদের স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে। আপনারা চাইলে হচ্ছে ইদার সিন স্টেটস গুলো ডিসকভার ডিসকার্ড করে দিতে পারেন, অথবা ফিউচারে যে সিম্বল গুলো আমরা পাবো ইনপুট থেকে ওগুলো ডিসকার্ড করতে, অথবা একটা কম্বিনেশন ইউজ করতে পারে। মোস্ট অফেন একটা কম্বিনেশন ইউজ করা হয়, এন্ড এটার অ্যাডভান্টেজ ইজ এইটা
does not create an infinite loop system. তো ধরে না যদি আমার এইখানে কোনো প্রবলেম থাকতো, ধরে না আমি এইখানে আম, কি করা যায়, এক্স ডলার ইকুয়ালস যদি লিখে দিই, পুরোটা কিন্তু ভুল। তো প্যানিক মোড রিকভারি কিন্তু ওটা থেকে রিকভার করতে পারতো, বাকিদের হচ্ছে এখান থেকে প্রবলেম হয়ে যায়। তো এইটা হচ্ছে অ্যাডভান্টেজ, ও হচ্ছে ইনফিনিট লুপ টাইপ প্রবলেম যে আছে ওটাও ফেস করবে না। ও যদি ইনফিনিট লুপের মধ্যে প্রবলেম ফেস করে, ওকে পুরোটাই ডিসকার্ড করে দেবে। নেক্সট যেটাতে আসবো আমরা, সেটা হচ্ছে এই লেভেল রিকভারি। ফেজ লেভেল রিকভারি হচ্ছে যদি ধরে নেন এরকম কিছু একটা যদি লিখি, আমার কি এটা ভুল, একটা এফ হবে, এখানে ডাবল ইকুয়ালস হবে। ফ্রেজ লেভেল রিকভারি এক একটা কিওয়ার্ড কে ওর নিজের গ্রামারের সাথে কম্পেয়ার করে এটাকে রিপ্লেস করে। যেমন এখানে যখন ডাবল এফ দেখছে, ও সিঙ্গেল এফ এর জায়গায় এরকম কিছু একটা করার চেষ্টা করবে। হুম? করে তারপর আবার এরর চেক করা কন্টিনিউ করবে। হুম? তো ইফ ঠিক করা হয়েছে, ওপেনিং ব্র্যাকেট ঠিক আছে, এক্স করে দেখলো সিঙ্গেল ইকুয়াল, পরে বুঝলো যে কন্ডিশন ইফ এর ভিতর তো কন্ডিশন হবে, সিঙ্গেল ইকুয়ালস তো পসিবল না। তো আমি হচ্ছে এটাকে আপডেট করে আবার হচ্ছে এভাবে লিখে দিই। এটা কিন্তু এররও কারেক্ট করতেছে না, ও জাস্ট চেক করতেছে কয়টা ভুল পাওয়া যায়। এইভাবে দেখার পর ও হচ্ছে আমাকে এই এই এরর আর এই এরর notifies the user, এগুলা ব্যাপারে নোটিফাই করে দেয়। আচ্ছা, তো ফেজ লেভেল রিকভারি হচ্ছে বেটার দেন প্যানিক মোড রিকভারি ইন দ্য সেন্স, তো আমাদের আরো বেটার এরর দিতে পারবে, এররের রেজাল্ট দিতে পারে, আরো বেটার ডায়াগনস্টিক্স দিতে পারে। প্রবলেম ইজ ও হচ্ছে আবার ইনফিনিট লুপের ইস্যুতে পড়ে যায়। তো এই কারণে আমাদের হচ্ছে ফেজ লেভেল রিকভারিতেও একটু অসুবিধা আছে। তো মোস্ট অফেন দেন যেটা করা হয়, একটা থ্রেশহোল্ড সেট আপ করা হয়। আমরা যদি হচ্ছে থ্রেশহোল্ড থেকে বেশি এরর পাওয়া শুরু করে দিই, আমাদের কম্পাইলার হচ্ছে স্টপ করে এরর রিকভারি বাদ দিয়ে ইনিশিয়াল যে এরর গুলো ছিল ওইগুলো আমাদের নোটিফাই করে দেওয়া হয়। এখন আমাদের কাজে বেশিরভাগ টাইম প্যানিক মোড রিকভারি ইজ কাইন্ড অফ মোর দেন ইনাফ। অ্যাডভান্স প্রসেস গুলো ইউজ হয় না, আপনারা বইটা পড়তে পারেন, বইয়ের মধ্যে এরর প্রোডাকশন আছে, আর একটা মেবি গ্লোবাল এরকম কিছু একটা আছে, সেটা নট শিওর, এটা বাদ দিয়ে। বাট এগুলো হচ্ছে পড়ে রাখলে আপনাদের ভালো হয়, এরর প্রোডাকশনটা প্রবলি ইজিলি বুঝতে পারবেন। বাট আপনাদের হচ্ছে যে দুটা পড়াইলাম সেই দুটো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আমরা হচ্ছে এই আমাদের এখন যা পড়ানো হয়েছে এটাই হচ্ছে বেসিক্যালি মিডের সিলেবাস। মিডের সিলেবাসটা এখানেই ডান। আমি হচ্ছে এখন একটু কথা বলতে চাচ্ছি যেটা নিয়ে, সেটা হচ্ছে আপনাদের এই কুইজ ওয়ানটা নিয়ে। কুইজ ওয়ান নিয়ে আপনারা যে ইস্যুটা তৈরি করছেন, আপনাদের বেসিক্যালি অনেকে স্টার্টিং স্টেটটা জানেন না, তো ওইটা একটা প্রবলেম। অনেকে হচ্ছে যখনই একটা প্রোডাকশন শেষ হিট করছে এক্সেপ্ট স্টেট দিয়ে দিচ্ছেন, তো দ্যাট ওয়াজ অলসো রং। এন্ড থার্ডলি যেটা ছিল,
অনেকে হচ্ছে কখন আমার প্রোডাকশন গুলো এক্সপ্যান্ড করতে হবে সেটা জানেন না। তো এই তিনটা ইস্যু আছে। থিওরিটিক্যাল যে কোশ্চেনটা, আপনারা হচ্ছে বেশিরভাগই যেটা করছেন, লেক্সিক্যাল অ্যানালাইজার এন্ড সিনট্যাক্স অ্যানালাইজারের কমিউনিকেশন কিভাবে করে ওই ডায়াগ্রাম দিচ্ছেন, বাট ডায়াগ্রামটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার জেনারেটরের। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে ওই এরর গুলো দেখাচ্ছি। ওকে, তো গ্রামার দেওয়া হচ্ছে এরকম। আচ্ছা, এটা আবার বলে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে শুনে রাখেন। ইনিশিয়াল স্টেটে যেটা আমি I0 বলতেছি, ওইখানে থাকবে শুধু হচ্ছে আমার ফার্স্ট প্রোডাকশনটা। তো ফার্স্ট প্রোডাকশনটাকে রেখে দিচ্ছি, রাখার পর ওর বডির আগে আমি একটা ডট দিব। এই ডটের পর আমার এস আছে। এস থাকার কারণে আমি যতগুলো প্রোডাকশন আছে যেগুলোর হেডে শুধু এস আছে, ওদের সবাইকে এখানে রাখবো। তো একটাই প্রোডাকশন আছে যেটার হেডে এস আছে, এস ডিরাইভ। এই ডটের পর আবার ওপেনিং ব্র্যাকেট আছে। ওপেনিং ব্র্যাকেট কিন্তু কোনো হেড অফ প্রোডাকশন না, তো পরে কিন্তু আর প্রোডাকশন এখানে অ্যাড হবে না। এতটুকুই আমাদের এন্ড হয়ে যাচ্ছে। এটা কি সবাই বুঝতে পারতেছেন? আপনাদের কিন্তু সিমুলেশন গুলো ভেরি ইম্পর্টেন্ট মিডের জন্য। তো কারো কোনো কনফিউশন থাকলে এখানে একটু বললেন, আপনারা কিন্তু অনেকে অনেক ধরনের মিস্টেক করছেন, তো এই জন্য হচ্ছে এটা মিস্টেক করে ধরাই দিচ্ছে। সবাইকে এই পার্টটা বুঝতেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে নেক্সট স্টেটে যে I1, এই স্টেটে আমি হচ্ছে বললাম যে আমি এখন পর্যন্ত শুধু এস দেখেছি। এস দেখলে আমি স্টেট লিখবো এইটা। এখন এইটা দেখেন, এটা ছিল আমার অগমেন্টেড গ্রামার। অগমেন্টেড গ্রামার যদি আমার পুরাটা পড়া হয়ে যায়, পুরাটা পড়া বলতে স্টার্টিং সিম্বলের অ্যারোর পর যে প্রোডাকশনটা, ও প্রোডাকশন শেষে যদি ডট থাকে, শুধু তখনই আমি এই ডলার দিয়ে এক্সেপ্ট দিব, এছাড়া আর অন্য কোনো স্টেটের জন্য হবে না। এটা হচ্ছে আরেকটা মিস্টেক যেটা আপনারা করছেন। আমি আরেকটু প্রোগ্রেস করি। তো ধরেন আমি হচ্ছে ওপেনিং ব্র্যাকেটটা পড়ছি। ওপেনিং ব্র্যাকেট পড়ার পর এস ডিরাইভ ওপেনিং, ওপেনিং ব্র্যাকেটের পর ডটটা চলে যাবে। কেন? আমার এটা পড়া হয়ে গেছে, ডটটা বুঝাবে আমি কি কি দেখে ফেলছি, এন্ড ডটের পরে যারা থাকবে ওটা বুঝাবে আমি কি কি দেখা এক্সপেক্ট করতেছি। ক্লোজিং ব্র্যাকেট, এই ডটের আগে ওপেনিং ব্র্যাকেট মানে আমি ওপেনিং ব্র্যাকেট করে ফেলছি। এই ডটের পর ইয়ার ক্লোজিং ব্র্যাকেট মানে আমি আশা করতেছি আমি এটা দেখবো। তো ডটের পর যদি আমার থাকে, দেখে আবার হচ্ছে একটা নন টার্মিনাল। তো এখন এর প্রোডাকশন গুলো ইনক্লুড করব। আপনারা বেশিরভাগই যা করছেন, আপনারা এইখানে না এক্সপ্যান্ড করে আপনারা করছেন হচ্ছে এই কাজটা। আপনারা এইখানে গিয়ে এস ডিরাইভ, ধরেন পড়লাম, হচ্ছে ডট করছেন, তারপর হচ্ছে এই প্রোডাকশন গুলো এক্সপ্যান্ড করা শুরু করছেন। তো এইভাবে লেখা শুরু করছেন তখন। হুম? এইটা ভুল ছিল।
এটা করবেন না, দিস ইজ মানে এন্টায়ারলি রং। আপনারা হচ্ছে যখন একটা জিনিস পড়া হবে তখনই হচ্ছে ওটাকে এক্সপ্যান্ড করবে, এর আগে ওটাকে এক্সপ্যান্ড করা হবে না। তো ডটের পর ই আছে, ই এখনো পড়ি নাই, ই ফিউচারে পড়বো, তখনই আমরা হচ্ছে ই এক্সপ্যান্ড করে রাখতেছি। বিকজ পড়ার পর এক্সপ্যান্ড করা পসিবল হবে না, ও পাস্টে চলে গেছে, পাস্ট নিয়ে আর আমরা ফোকাস করতে পারবো না, আমরা হচ্ছে ফিউচার স্টেজ গুলো দেখতেছি। তারপর আছে হচ্ছে টি ডিরাইভ ডট ই এর ই ডিরাইভ। অনেকে আবার হচ্ছে এতটুকু ই এর জন্য এক্সপ্যান্ড করে থেমে গেছে, থেমে যাওয়া ইনাফ না, ডটের পর দেখেন ই আছে, ই অলরেডি এক্সপ্যান্ড করা হয়ে গেছে, সেটা রেখে দিচ্ছি। ডটের পর আবার টি আছে, ই থাকার কারণে আমরা হচ্ছে এই টি এর প্রোডাকশন গুলো আবার এক্সপ্যান্ড করবো। জিনিসটা হচ্ছে রিকারেশনের মতো, একবার করলেই হয়ে যাবে না, আমি যতক্ষণ নন টার্মিনাল পাইতে থাকবো আমি কন্টিনিউ করতে থাকবো। তো টি ডিরাইভ ডট এফ, এফ ডিরাইভ ডট আইডি, এইটা এইটা হচ্ছে আমার ওভারঅল স্টেটটা। তারপর ধরে নেন ই পেলাম, এটা বোঝাচ্ছে আমার ই পড়া হয়েছে, ই এর পর ডট আছে, একটা ক্লোজিং ব্র্যাকেট আছে, এই ক্লোজিং ব্র্যাকেট আমার আবার একটা টার্মিনাল সিম্বল। টার্মিনাল সিম্বল কিভাবে বুঝছি, হেড অফ প্রোডাকশনে ও কোথাও নেই, তো হেড অফ প্রোডাকশন যদি না থাকে আমি আর এটা এক্সপ্যান্ড করবো না। তারপর দেখেন আমার হচ্ছে এইটা আছে, ওকেও কিন্তু ইনক্লুড করতে হবে। এই মাইনাসটা হচ্ছে নন টার্মিনাল, বিকজ হেড অফ প্রোডাকশনে নাই, তো এটাও এখানে রেখে দিচ্ছি। ই দিয়ে যখন আমি একটা স্টেট মুভ করব, ডটের পর ইমিডিয়েটলি যে স্টেটটা আছে, যে সিম্বলটা আছে, ওদের সবগুলোকে একসাথে আনতে হবে। অনেকে এমন করছেন যে এই এতটুকু এইভাবে রাখছেন, এইভাবে রেখে আর একটা ই তুল দিচ্ছেন এইভাবে। এইভাবে না, এইভাবে, এটা লিখছে। মনে রাখেন জিনিসটা কিন্তু ডিএফ, ডিএফ এর কিন্তু একটা সিঙ্গেল সিম্বলের জন্য মাল্টিপল ট্রানজিশন থাকে না, এটা কিন্তু অ্যালাউড না, তো এইটা বাদ দিন। তারপর হচ্ছে এই স্যার পার্টটা। এখানে ই ডট তারপর মাইনাস টি হলো কেন স্যার, এটা বুঝি নাই। আচ্ছা, ই সিম্বলটা দেখতেছি না, জি স্যার। এইখানে এই স্টেটে যতগুলো সিম্বলের ডটের পর ই আছে ওদের সবাইকে এখানে লিখবো, আর ডটকে এক জায়গায় পরে পাঠাই দিব। এই ডটের পর ই আছে, তো আমি এস ডিরাইভ ওপেনিং ব্র্যাকেট, তারপর ই, তারপর ডট, ডটটা এক জায়গা পরে চলে যাচ্ছে, ই এর পরে চলে যাচ্ছে, এটা এখানে। তারপর আবার এখানে দেখি ই অ্যারো ডট, ডটের পর ই আছে, এখানে আমি বলছি আমি ই পড়বো। তো এই জিনিসটা আমি হচ্ছে বেসিক্যালি একটু কালারটা চেঞ্জ করে নিই, এই জিনিসটা আপডেট হয়ে এরকম কিছু হয়ে যায়, বিকজ আমি এখন ই কে পড়ে ফেলছি, এটা আমাকে বলছে তোমার ই পড়া হয়ে গেছে, তো এই পড়ার কারণে আমি হচ্ছে এটা এখানে লিখে নিচ্ছি, এইটা ওই জন্য ইনক্লুড হচ্ছে, এন্ড ডটটা এক জায়গা পড়ে যাচ্ছে, বুঝতে পারতেছেন? জি স্যার, তাহলে কি স্যার নেক্সটটা ই তারপর টি, টি এর পরে ডট হবে? হ্যাঁ, জানি ওকে স্যার। সেম স্টেটে না, আলাদা একটা স্টেট বানায় নিতে হবে। Okay, তো কালারটা সুইচ ব্যাক করি, i4 নামে একটা স্টেট বানাচ্ছি। কিন্তু স্যার এখানে তো স্যার ই নিয়েই কাজ করতেছি, তাহলে স্যার আলাদা স্টেট কেন বানাইলাম? ই এর কাজ শেষ, ই তো আর পাবো না, আর কোনো ও ও ডটের পর আচ্ছা ই আচ্ছা, আছে, বুঝতে পেরেছি। তাহলে এখন হচ্ছে ই তে যাব।
টি যদি পাই, আগে দেখবো কতগুলা ডটের পর টি আছে, ওই পুরো প্রোডাকশন গুলো লিখে দেবো। তো ই এর পর টি আছে আর এই টিটা আছে, এই ডটের ইমিডিয়েটলি পর টি ছিল দেখে টিটা এখানে আসতেছে, এই ডটের ইমিডিয়েটলি পর টি ছিল তাই ডট আবার এখানে আসতেছে। তারপর আবার আছে এই এফ এর জন্য একটা, তো এফ পেলে আমরা দেখবো কোন কোন প্রোডাকশনে ডটের পরে এফ আছে, এইটা আছে। তো এখানে টি ডিরাইভ এফ এন্ড ডটটা এক জায়গায় পরে চলে যাচ্ছে। তারপর আবার এখানে এফ ডিরাইভ ডট আইডি, আমরা হচ্ছে এই ডটটার পরে দেখবো যে আইডি আছে, তো আইডিটা এখানে ইনক্লুড করবো। অনেকে কিন্তু এখানে হেড অফ প্রোডাকশন কনসিডার করছে, হেড অফ প্রোডাকশন কিন্তু কনসিডারেশনে আসছে না। এফ ডিরাইভ আইডি, এটা হচ্ছে স্টেপ ট্রানজিশন গুলো। আচ্ছা, তারপর হচ্ছে এইখানে দেখেন এই স্টেটটা কিন্তু পড়া হয়ে গেছে, ওদের পড়া হয়ে গেলে কিন্তু আমি এভাবে এক্সেপ্ট দিব না, এক্সেপ্ট শুধু এই স্টেটের জন্য হবে। কেন? বিকজ ওর হেড অফ প্রোডাকশন ছিল স্টার্টিং সিম্বলটা, স্টার্টিং সিম্বল একবারই আসার কথা, আসার পর ওর যদি বডি অফ প্রোডাকশন পুরোপুরি পড়া হয়ে যায় তখন এক্সেপ্ট করা হবে। এইটার জন্য এক্সেপ্ট, এইটার জন্য এক্সেপ্ট, এগুলোর এক্সেপ্ট হবে না। অনেকে কিন্তু এগুলোর জন্য এক্সেপ্ট দিয়ে রাখছিলেন, এটা অ্যালাউড না। তো এই মিস্টেকটাও করা যাবে না। সিন্স আমরা প্রিটি ক্লোজ আছি, আমরা দেখি স্টেট গুলো কি শেষ করা যায় কিনা। আচ্ছা, এই স্টেটে আমি ধরে নেন এখান থেকে কন্টিনিউ করবো, আবার আই থ্রি ধরে নেন হচ্ছে সাম ফর্ম অফ বিএসএস চালাচ্ছে। তো ওপেনিং ব্র্যাকেট যদি পড়া হয়, এটাকে আমি বললাম i7, এতটুকু শেষ করে দিই, নিচে স্পেস একটু কমাই দিই। পুরো প্রোডাকশন করা শেষ, এখান থেকে আবার এক্সেপ্ট স্টেট হবে না, এক্সেপ্ট শুধু এখানেই হবে। তারপর আবার এটাতে আসি, মাইনাস সাইন যদি পাই, এইটাকে আমি হচ্ছে আপডেট করব, আপডেট করব ইন দ্য সেন্স যে ই কে ডিরাইভ করলে এই ডটের পর মাইনাস আছে, তো ই মাইনাস তারপর ডট, ডটের পর টি, এই ডটের পর টি থাকার কারণে ই একটা নন টার্মিনাল, কিন্তু তো ওর প্রোডাকশন সব ইনক্লুড করতে হবে। এন্ড দেন ওদের আগে ডটটা বসাই দিতে হবে। তারপর দেখেন আবার এইটার জন্য কাজ দেন, এই ডটের পর টি, টি এর প্রোডাকশন গুলো বসানো ডান, এই টি এর পর ডট এফ, তো ডট এফ এর জন্য আবার কাজ করতে হবে। তো এফ ডিভাইড ডট আইডি, আইডি একটা টার্মিনাল, ওর জন্য আর কাজ করা লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে মাইনাস সাইনটার জন্য। তারপর আবার হচ্ছে i4 এ আসে, i4 এ হচ্ছে পাওয়ার সাইনটা আছে, এই পাওয়ার সাইনটা আমার একটু এইভাবে মুভ করবে। তো পাওয়ার সাইনে একটা ট্রানজিশন দিব, এটা i9 বলি। এই ডটটা পাওয়ার সাইনের জন্য, আচ্ছা সরি ফার্স্টটা হবে না, এই পাওয়ার সাইনের জন্য ডটটা এক পজিশন পরে চলে যাচ্ছে, এন্ড এই ডটের পর এখন এফ আছে,
এস একটা নন টার্মিনাল হওয়ার কারণে আমি লিখে দেবো এস ডিভাইড ডট আইডি। আইডি আবার হচ্ছে টার্মিনাল, তো এটা কন্টিনিউয়াসলি এক্সপ্যান্ড করা হবে না। তারপর হচ্ছে i5 পুরোপুরি পড়া হয়ে গেছে, i6 পুরোপুরি পড়া হয়ে গেছে, i7 ও পুরোপুরি পড়া ডান, i8 এ একটু পড়া আছে, তো ওইটাতে আবার একটু ইমপ্রুভ করার চেষ্টা করি। আমরা যদি এইখানে কি সাইনটা পড়ি, আমরা হচ্ছে চলে ই মাইনাস টি পুরোটা পড়া হয়ে গেল। পড়ার পর ডটের পর কিছু নাই, আমি এটাকে এভাবে লিখে দিব, এটা হচ্ছে আমার স্টেট আইটেম। তারপর দেখেন আমি হচ্ছে কি পড়তে পারি, তো আমি যদি কি পড়ি, আচ্ছা আরেকটা আছে যে স্টেটটা, তো টি ডিরাইভ টি ডট টু পাওয়ার, এইটা হচ্ছে এখানে চলে যাচ্ছে, কেন এই ডটের পর টি আছে, এই ডটের পরও টি আছে। আচ্ছা তারপর দেখেন টি ডিরাইভ ডট এফ আছে, আমি যদি এফ পড়ি শুধু, আমি হচ্ছে এই স্টেটটা পাবো, কিন্তু এই স্টেট কিন্তু অলরেডি এখানে এক্সিস্ট করে, তো এটা এখানে অ্যাড করার কোনো মানে নেই। আমরা হচ্ছে এইটাকে রিমুভ করে দিব, রিমুভ করে আমরা হচ্ছে এখান থেকে দিই, এইটা হচ্ছে আমার এফ। আবার যদি আইডি পাই, এফ ডিরাইভড আইডি এটাতে রিচ হবে, আইডির জন্য এইখান থেকে একটা ট্রানজিশন দিয়ে দিই, এটা এখানে না লিখে এখানে লিখি। আচ্ছা আইটার কাজ দেন, i9 এ আবার হচ্ছে আমরা আরেকটা স্টেট পাই, যদি আমি শুধু এফ করি, আমি পাই হচ্ছে টি ডিরাইভ টি টু দি পাওয়ার এফ, এই হচ্ছে এফ এর ট্রানজিশন। এফ ডিরাইভ যদি আবার আইডি হয়, আমি হচ্ছে এইটা দিই। 10 এ যদি আমরা হচ্ছে এই পাওয়ার সাইনটা পড়তে পারি, এটাকে বলে রাখি হচ্ছে i11, এইটাতে যদি আবার দেখেন এই টি এর পর ডট আছে, তো ওর থেকে কোনো কিছু হবে না, এই টি এর ডটের পর এই সাইনটা আছে, তো এইটার জন্য আবার হচ্ছে এরকম একটা ট্রানজিশন হয়। স্টেট 11 এ কোনো ট্রানজিশন নেই, তো বেসিক্যালি হচ্ছে আমার এই ডিএসএ বানানোটা, এটা হচ্ছে আপনাদের ওভারঅল ডিএসএ থাকার কথা। যদি কোনো কনফিউশন থাকে, আমি হোপ করতেছি যে স্যাটারডের ক্লাসটা অফলাইন হয়, তো ওই ক্লাসটা যদি অনলাইন হয়, আমি হচ্ছে কুইজ 2 এর যে প্রবলেম ফেস করছেন ওইটা ওখানে বুঝাবো, এন্ড দেন হচ্ছে আপনাদের কোনো কনফিউশন থাকলে রিগার্ডিং ডিএসএ ফার্স্ট ফলো বা কুইজ 2 বা হচ্ছে 3টা, ওটা ওইখান থেকে আস করতে পারে। এটা হচ্ছে স্যাটারডের জন্য। থার্সডেতে আমরা যাতে পিছিয়ে না যাই, সেটার জন্য আমরা হচ্ছে এই সেটার জন্য আমরা হচ্ছে ফাইনাল একটা লেকচার কভার করব, বাট ফাইনালের লেকচারটা আপনাদের মিডে থাকবে না, তো বেসিক্যালি লেকচার 11 কভার করা হবে থার্সডেতে,
নেক্সট উইক থার্সডে ওটা আপনাদের এই ফাইনাল সিলেবাসে থাকবে না। আচ্ছা, আপ টু নাও কারো কি কোনো কনফিউশন আছে? স্যার আমার একটা কনফিউশন আছে বলেন। স্যার, ওই যে স্টার্টিং স্টেজে স্যার একটু ইয়েতে আসবেন প্লিজ, মানে স্ক্রিনটা শেয়ার দেবেন। আচ্ছা দাঁড়ান একটা মিনিট। বলেন এখান থেকে। স্যার I0-তে হচ্ছে সবগুলা লিখলাম না কেন স্যার? মানে আমি স্যার লাস্ট যতগুলা ভিডিও দেখেছিলাম তো স্যার ওইখানে জাস্ট এস মানে শুধু স্টার্টিং সিম্বলের মানে স্টার্টিং রুল গুলার সামনে দিয়ে শুরু করলাম কেন স্যার? মানে I0-তে ওই যে ই এর প্রোডাকশন রুল, টি এর প্রোডাকশন রুল, এফ এর প্রোডাকশন রুল এগুলা লিখলাম না কেন স্যার? আচ্ছা, ওইগুলো কিন্তু কখনো ইনক্লুড করা হয় না আপনাদের ক্লাসে যেটা দেখানো হয়েছে ভিডিও যেটা দেখছেন, দুইটাই হচ্ছে একটা কমন ফ্লো ইউজ করে। সেই কমন ফ্লোটা হচ্ছে এইটা। আপনাদের গ্রামার ওইখানে ছিল হচ্ছে এখান থেকে না লিখে এইটা ইউজ করি আমরা। এখানে লিখলাম গ্রামারটা অগমেন্ট করা হবে, অগমেন্ট করার পরে এইটা আসে। তো Yes, sir. ইনিশিয়াল স্টেটে সবসময় আইডিয়া সেম। আমরা হচ্ছে স্টার্টিং সিম্বল যে আছে শুধু ওই প্রোডাকশনটা লিখবো, আর ওর বডির আগে একটা ডট দিয়ে দিব। বডি মানে আরো রাইটে যা আছে ওটার আগে একটা ডট দিয়ে দিব। এখন দেখেন এই ডটের পর কি ই আছে না? ই Yes, কি sir. আমার নন বুঝেছি স্যার, টার্মিনাল। এই প্রোডাকশন রুলের জন্য স্যার সবগুলো মানে এই সেট অফ গ্রামারের জন্য স্যার সবগুলাই আসবে, কারণ হ্যাঁ একটার পর একটা তো আসতে আছে। হ্যাঁ, আসতেছে শুধু এটার কারণে এই ডটের পর ই ছিল দেখে ই এর সব প্রোডাকশন আমার অ্যাড করতে হচ্ছে। আমার যদি ই এর আগে একটা ধরে নেন, এটা একটু লিখি, ই ডিভাইড ই স্টার এফ, এটা আসতেছে কারণ এই ডটের পর টি আছে। তো ডট টি স্টার এফ মানে টি এর সব প্রোডাকশন আবার ইনক্লুড হয়ে যাচ্ছে। তারপর স্যার আবার এই ফেটটাও চলে আসবে। হ্যাঁ, বিকজ এই ডটের পর এফ আছে, ডটের পর এফ না থাকলে আর আসছে না, বুঝতেছি। এইভাবে আসছে। এখন যদি ধরে নেন আমার স্টার্টিং স্টেটে এইটার জায়গায় আমার যদি এরকম কিছু হইতো, যেটা কি নিচে নামায় আনি, আমার স্টার্টিং স্টেট যদি এরকম কিছু একটা হইতো, এই প্লাস এরকম যদি হইতো, তখন দেখেন আমার ওপেনিং স্টেট এরকম হয়ে যেত। ই প্রাইম ডট প্লাস ই, ডটের পর প্লাস আছে না? ইয়েস স্যার, তাহলে আর প্লাস ইয়ে কি হবে আমার না টার্মিনাল নাকি নন টার্মিনাল? স্যার, মানে টার্মিনাল। এরর আগে আছে নাকি পরে? পরে স্যার, পরে। পরে আছে, এরর আগে নাই। এরর আগে যদি না থাকে তার মানে ও হচ্ছে বেসিক্যালি একটা টার্মিনাল, তাইলে এটা আর এক্সপ্যান্ড হবে না। এটাই আমার স্টার্টিং স্টেট। এই লজিকটা এখানেও অ্যাপ্লাই করা হয়েছে। এস প্রাইমের পর এস আছে, তো এস এর আগে একটা ডট আছে, ডটের পর এস থাকার কারণে আমি এস এর প্রোডাকশন সব লিখবো। এস এর একটাই প্রোডাকশন আছে, এটা হচ্ছে এইটা, তো আমি এইটাই লিখছি। লেখার পর ডট দিয়ে ওপেনিং ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট দিলাম। এই ডটের পর আবার আসছে শুধু ওপেনিং ব্র্যাকেট। ওপেনিং ব্র্যাকেট কি আমার টার্মিনাল নাকি নন টার্মিনাল? নন টার্মিনালস। টার্মিনাল। নন সরি, টার্মিনাল হচ্ছে এরর আগে টার্মিনাল, থাকে। সরি সরি স্যার, টার্মিনাল মানে ঠিক আছে, যেটা। সমস্যা নেই। তো টার্মিনাল হওয়ার কারণে আর এক্সপ্যান্ড হবে না, এটাই এই জন্য সাইজ জিরো তে শুধু এটুকু থাকবে। বুঝেছি স্যার, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমি সেকেন্ড কোশ্চেনটার দিকে একটু চলে যাই। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে এই জন্য আপনাদের টেম্পোরারি প্ল্যান। দাঁড়ান, রেকর্ডিং শুরু করে দিই। আপনাদের স্ল্যাক এর অ্যানাউন্সমেন্টে এটা প্রবাবলি শেয়ার করা হয়েছিল। Let me share my screen again.
লেকচার 1 যদি কেউ মিস করে থাকেন, আপনাদের হচ্ছে সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালে কি কি পড়া লাগবে ওটা হচ্ছে এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে। তো এটা না একটু ফার্স্ট আসছে। তো হ্যাঁ, আপনাদের সেকেন্ড কোশ্চেনটা ছিল হচ্ছে একটা লেক্সিক্যাল অ্যানালাইজার জেনারেটর কিভাবে কাজ করে। তো বেসিক আইডিয়া হচ্ছে রং ওয়ান নট দিস ওয়ান আপনাদের এই যে, আপনারা হচ্ছে এই পার্টটা লিখছেন, এইটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার আর পার্টস সিনট্যাক্স অ্যানালাইজার যেটা ওরা কিভাবে ইন্টারঅ্যাক্ট করে। তো বেসিক্যালি এটা যদি লিখে রাখেন ডায়াগ্রামটা কিন্তু ভুল হয়ে যায়। আমি কিন্তু ক্লাসে বলে রেখেছিলাম যে ডায়াগ্রামে 3 মার্ক, এক্সপ্লেনেশনটাতে 2। তো বেসিক্যালি কেউ যদি ভুল ডায়াগ্রাম লেখেন 0 পাবেন কিন্তু। বাট আপনারা যারা ভুল ডায়াগ্রাম লিখছেন আমি আপনাদের এক্সপ্লেনেশনের জন্য আপনাদের মার্ক দিয়েছি, আই থিঙ্ক 2 মার্ক দিয়েছি, ডায়াগ্রামে মার্ক ছিল না। অ্যাকচুয়াল ডায়াগ্রাম হবে হচ্ছে এইটা যারা করতে পারছেন এন্ড এইখান থেকে একটা বেসিক আইডিয়া বলতে পারছেন যে এটা হবে, আমি হচ্ছে আপনাদের ফুল মার্ক বের কাছাকাছি দেওয়ার চেষ্টা করছি। এইটা হচ্ছে আপনাদের লেক্সিক্যাল অ্যানালাইজার জেনারেশন। এখানে লেখা আছে জেনারেশন স্ট্রাকচার অফ আ লেক্সিক্যাল অ্যানালাইজার। তো ডায়াগ্রাম গুলো মিক্স আপ করেন না। এইটা হচ্ছে আপনাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা হওয়ার কথা ছিল, এই ডায়াগ্রামটা। এই ডায়াগ্রামের টিম এন্ড ডায়াগ্রামের এক্সপ্লেনেশন যদি আপনারা আপনাদের ভাষায় বুঝাইতে পারেন তাইলেই হচ্ছে ফুল মার্কস পেয়ে যাবে। আমার এক্সপেকটেশন ছিল যে থিওরি থাকলে আপনাদের একটু ইজি হবে, বাট এই থিওরিটিক্যাল পার্টে হচ্ছে মানে যারা এই এলআরজি অটোমেশন বানাইতে পারছেন আপনারা হচ্ছে এই পার্টটাতে ভুল করছেন। তো ওইখানে আপনাদের একটা পরিমাণ মার্ক দিয়েছে। ওভারঅল লাস্ট সেমেস্টার কম্পারিজনে লোয়েস্ট মার্ক কি বলবো লাস্ট বারের থেকে ভালো ইমপ্রুভ করছে। এভারেজে প্রবাবলি একটু হায়ার হবে 10-এর কাছাকাছি। হাইয়েস্ট মার্কটা আবার একটু ড্রপ খেয়েছে থিওরির কারণে। তো লাস্ট বার মনে হয় এটাতে ফুল মার্কস পেয়েছে মানুষ, বাট এইবার মনে হয় হাইয়েস্ট হচ্ছে 13 or 13.5 আউট অফ 15। তো আপনাদের হচ্ছে থিওরির কনসেপ্টটা কোন ডায়াগ্রাম কি মিন করে এটা একটু ভালো করে দেখে যায়। এন্ড বেসিক্যালি ক্লাসে এটাই। কারো যদি কোনো কনফিউশন থাকে একটু হচ্ছে বললেন, রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং নামে হচ্ছে ক্লাসে শেয়ার করে দিব। সিন্স আজকের ক্লাসটা অনলাইন, অনেকেরই হচ্ছে ডিফারেন্ট রিজনস থাকবে জয়েন না করতে পারার কারণে, তো অ্যাটেন্ডেন্স কনসিডার করা হয়ে যাবে। তো অ্যাটেন্ডেন্স আজকে নিচ্ছে না। আচ্ছা, আজকে ক্লাসটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে বা কারো কোনো প্রবলেম আছে? গাইজ একটু ঘুম থেকে উঠে যান, আমি জাস্ট বিকজ আমি বসে অ্যাটেন্ডেন্স নেব না মানে No, না যে sir, no, sir. No, sir. No, sir. আচ্ছা ঠিক আছে, আপনারা পড়াটা শুরু করে দেন। আমি হচ্ছে স্যাটারডেতে কারো যদি কোনো কোয়েরিজ থাকে যে এটা কেন হচ্ছে বা কেন হচ্ছে না, আমি হচ্ছে সেটা নেওয়ার চেষ্টা করব। এন্ড আপনাদের ল্যাব 2 কি লাস্ট উইক হয়েছিল তো, রাইট? जी सर। আচ্ছা, তাহলে কিন্তু বুঝে নিন এই উইক ইন্টারমিডিয়েট সাবমিশন তো হয়েছে, নেক্সট উইক কিন্তু ল্যাব 2টা শেষ করে সাবমিট করে দিতে হবে। এন্ড আপনারা অনেকে দেখে বলতে পারবেন যে ল্যাব 2 ইজ মোর ডিফিকাল্ট দেন ল্যাব 1। তো ওটাতে হচ্ছে একটু তাড়াতাড়ি কাজটা করা শুরু করে দেন। এই এক উইক ডিলে হওয়ার কারণে কিন্তু আপনাদের বেসিক্যালি কষ্টটা আরো বেড়ে গেছে। কিন্তু একটু তাড়াতাড়ি ফোকাস করে নেন, শেষ করার চেষ্টা করেন। আমি চেষ্টা করব ওয়েডনেসডেতে এই 11টা থেকে 2টা ছাড়া একদম 5টা পর্যন্ত আমি কনসালটেশন দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের তো সেই টাইম ল্যাব, আপনাদের হচ্ছে ল্যাবের পর পর আসতে পারে। কারো যদি বেশি লেট হয়ে যায় আমি হচ্ছে বেসিক্যালি মাগরিবের নামাজ পড়ে যে, তো 5টার একটু পরেও থাকবো। তো কারো কোনো প্রবলেম থাকলে কোনো টপিক নিয়ে একটু কনসালটেশন আওয়ার আইসেন ফর ওয়েডনেসডে। মানডে হচ্ছে আমি 11টা থেকে 2টায় আছি, ওই টাইমে আসতে পারেন। এন্ড বেসিক্যালি দ্যাট ইজ ইট। আপনারা হচ্ছে ভালো করে পড়াশোনা করা শুরু করে নেন, মিড টার্ম